ভূত মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের শোনাবো এপিসোড নাম্বার 2। আজকের ঘটনাটি আশা করি আপনাদের অনেক 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 ভালো লাগবে। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর ভূত মিডিয়াতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কেউ যদি আপনার জানা ঘটনা বা আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদেরকে ইমেইল করতে পারেন। ইমেইলের ঠিকানা muntasair5858@gmail.com। আর কথা না বাড়িয়ে আব্বাস মিয়ার প্রথম এপিসোডের দ্বিতীয় অংশটুকু পড়ে শোনাচ্ছি। আব্বাস মিয়া আমাকে যেভাবে ঘটনাটি বলেছিলেন আমি ঠিক তার মতো করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। আমার এক মেয়ে এক ছেলে। ছেলে মেয়ে বয়সে অনেক ছোট। সংসারে আয় রোজগার করার মানুষ কেবল আমি একজন। অভাবের সংসারে ভ্যানের দ্বারা আয় করা টাকা দিয়ে চলে সংসার কোনো মতে। অমাবস্যার ওই দিনের আমার সাথে ঘটে যাওয়া ঘটনার পর পরিবার থেকে আমাকে রাতে বাসায় ফিরতে নিষেধ করে দেন। 1 বছর পেরিয়েছে, অথচ এখনো আমার ওই মরা লাশের স্মৃতি মন থেকে মুছাতেই পারছি না। পরিবারের কথা মতো রাতে বাড়ি ফিরিনি আর কখনো। কিন্তু এভাবে দিনের বেলায় আয় দিয়ে সংসার চালানো বড় দায় হয়ে যায়। তাই তাদের কথা অমান্য করে আবার সেই আগের মতো অনেক রাত করে বাড়ি ফিরতাম। রাতের বেলায় ভাড়া ডবল দিত বলে টাকার লোভে রাত বেরাতে বাড়ি ফিরতাম। তবে এবার আমি একা নয়, পাশের গ্রামের মন্টু মিয়ার সাথে একসাথে যাওয়া আসা হতো। তাই মনে মনে সাহসে জুগিয়েছিলাম। এভাবেই চলল বেশ কয়েক সপ্তাহ। কিন্তু আবার কাল হয়ে দাঁড়ালো সেই অমাবস্যার রাত। ওই দিন আমি আর মন্টু আমাদের এলাকার বাইরে বেশ কয়েক মাইল দূরে কোনো এক এলাকায় ভাড়া ঠিক করি। ফিরতে রাত হবে বলে মালিক ভাড়াটা বাড়িয়ে ডবল করে দেন। আমি আর মন্টু তাই সহসাই রাজি হয়ে যাই। যেতে যেতেই মাঝপথে মন্টু প্রচণ্ড রকম অসুস্থ হয়ে পড়ায় বাধ্য হয়ে মন্টুকে অসুস্থ শরীর নিয়ে কাজ অসমাপ্ত রেখেই বাড়ি ফিরতে হয়। যাওয়ার আগেই মন্টু বারবার করে বলে গেল, আব্বাস, বেশি দেরি করে বাড়ি ফিরিস না, দ্রুত কাজ শেষ করে বাড়ি ফিরিস। এমনিতেই রাতটা ঘুটঘুটে অন্ধকার, আর বাড়ি ফেরার সময় ওই গাছটার ডালটা ভেঙে সাথে করে নিস। মন্টু তার মতো করে বাড়ি ফিরে চলে যায়। এদিকে আমিও আমার কার্যক্রম দ্রুতই শেষ করছিলাম। কেন জানি বারবার বাড়ির কথাই মনে হচ্ছিল। আমার সকল কাজ যখন শেষ হলো তখন হিসেব করে দেখলাম রাত 3টার নিচে বাড়ি পৌঁছানো অসম্ভব। কি আর করার, মনটা ভার করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যতই পথ এগোই ততই চারপাশ বেশি শুনশান মনে হচ্ছিল। ঝিঝি পোকার শব্দগুলো আমাকে অতিষ্ঠ করে তুলছিল। ভরা মাঝরাত, ভরা অন্ধকারে হারিকেনের আলোয় যতটুকু দেখা যায় তাই অনুমান করে পথ এগোতে থাকি। ভ্যান থেকে নেমে হারিকেনের আলো একটু বাড়িয়ে ভ্যানে চড়বো, ওই সময় আমি দেখতে পাই 30 থেকে 40 গজ সামনে মন্টু ভ্যান চালিয়ে দ্রুতই চলে যাচ্ছে। কোনো দিকেই তাকাতাকি করছে না, মনে হলো কেউ তাকে তাড়া করেছে। এত ঘুটঘুটে অন্ধকার, তার উপর অমাবস্যার রাত। আমি কিভাবে মন্টুকে এত দূর থেকে এত পরিষ্কার দেখতে পাচ্ছে এসব কথা মাথায় না এনেই মন্টু মন্টু বলে হাঁকে দিতে দিতে পিছু ছুটলাম তার। তবে কোনো জবাব পাইনি। রাস্তার সামনেই একটা মোড়। দ্রুত গতিতে ভ্যান চালানোর কারণে আমি দেখলাম মন্টু ভ্যানটা নিয়ন্ত্রণ করতে না পেরে মোড়ের দিকে না গিয়ে সোজা নামিয়ে দিল। পানিতে পড়ে যাওয়ার মতো বিকট একটা শব্দ হলো। আমার মনে হলো বড় কোনো একটা কুকুর। মন্টুকে সাহায্য করার জন্য আমি সেখানে গেলাম। না পেলাম মন্টুকে, না পেলাম কোনো পুকুর। সরজমিন একটা পড়ে আছে কেবলমাত্র। চারদিকে শুধু ভয়ানক শব্দ আমাকে ঘিরে ফেলল। আমার সাথে সাথে মনে পড়ে গেল মন্টু তো সেই কবে আমাকে ছেড়ে বাড়ি চলে গেছে। মন্টু আসবে কি করে? সাথে সাথে আমার গা শিউরে উঠলো এবং কয়েক কদম সামনে এগোতেই চোখ পড়লো একটি কুলোতে। তার উপর সাজানো দুহালি কলার ছড়ি, ছড়ানো কিছু ধান, পাটখড়ি, ধূপ কাঠির নিচে ছোট্ট একটা পুতুল। স্থানীয় ভাষায় ওইটাকে চালান বলে। বিশেষ করে বান মারার কাজে ব্যবহৃত হয়। আমার আর বাকি রইল না বোঝার যে আমি এক ভয়ানক অবয়বের মৃত্যু মুখে পড়েছি।
শরীরে আর কোনো শক্তি ছিল না, নিশ্চিত মৃত্যুর কথা ভেবে দূর যা যা জানতাম তাই জোরে জোরে পড়তে লাগলাম। 1 মিনিটের মধ্যে ঘেমে আমার শরীর থেকে ঘামগুলো টপ টপ করে মাটিতে পড়তে লাগলো। মুন্টুর বিষয়টা এক প্রকার ভুলে গিয়ে ভ্যান চালাতে শুরু করলাম। তবে ভ্যানটাকে কোনোভাবেই সামনের দিকে নিয়ে আসতে পারছিলাম না। সর্বশক্তি দিয়েও ভ্যান নড়ছে না। সূরা কেরাতে যেগুলো জানতাম আরও জোরে জোরে পড়তে লাগলাম। সেখান থেকে কোনো মতে রেহাই পেলেও তার কয়েক মিনিট বাদে ভ্যানটা এত দ্রুত চলছিল যে আমি চোখে কিছুই দেখছিলাম না। 2 মিনিটের মধ্যে আমি আবার সে জায়গায় আসি যেখানে আমি ফাঁসি দেওয়া লাশের উপর শুয়েছিলাম, যেখানে ভয়ানক অট্টহাসিগুলো আমাকে ঘিরে ফেলেছিল। সেখানে আজ আবারও আমি খেয়াল করে দেখলাম একটা খুব লম্বা মানুষ বলবো কিভাবে, না আছে তার মাথা, না আছে পা। মাথা ও পা উভয় দিকে কাপড়ে মোড়ানো, মনে হলো 20 হাত লম্বার কম নয়। পড়া কন্ধে আমাকে ডেকে বলল, আব্বাস, তোকে না ইমাম সাহেব বলেছিল এদিক দিয়ে না আসতে, এত রাত করে না আসতে? তুমি বড় ভুল করে ফেলেছ আব্বাস, তুমি মরবে, কেউ তোমায় রক্ষা করতে পারবে না। আমি কাঁপুনি দিতে হাত জোর করে বলছিলাম আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করেন। কিন্তু কোনো উত্তর না দিয়ে শুধু ভয়ানকভাবে হাসছিল। হঠাৎ তার চোখ কচালো, সেখান থেকে লাল লাল রশ্মি বের হচ্ছিল। শুধু একটা এরকম নয়, এরকম আরও 20 হাতওয়ালা 15 থেকে 20 জন আমার দিকে হাসতে হাসতে এগিয়ে আসছিল। তাদের দেখে আমার দম বন্ধ হয়ে আসছিল। মনে হলো কেউ 2 হাত দিয়ে গলা চেপে ধরেছে। আমি হাতগুলো সরানোর চেষ্টা করছিলাম, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। মনের অজান্তে মন্টুর সেই কথা আমার মনে পড়ে গেল। মন্টু বলেছিল, আব্বাস, ওই গাছের ডালটা সাথে করে নিস। সেটা কোন গাছ সেটা আমার মনে নেই, কিন্তু গাছের ডালটা আমি ভেঙে সাথে করে নিয়েছিলাম। কোনো মতে ব্যাগে হাতটা ঢুকিয়ে ডালটা বের করতে দেখি সব লম্বা লম্বা অবয়বগুলো মাটিতে আছড়াতে শুরু করেছে। ডেকে বলছিল, আব্বাস, কাজটা ভালো হচ্ছে না, ফেলে দে ডালটা, নয়তো বড় ক্ষতি হয়ে যাবে তোর। আমি তাদের কথা না শুনে ভ্যানে চড়ে ছুটলাম। তার খুব চেষ্টা করছিল আমাকে আটকানোর। আমি ডালটাকে পুঁজি করে এগুতে থাকি। তারা বিভিন্নভাবে আমাকে বাধা দিচ্ছিল। কখনো আমার সামনে মরা পচা দুর্গন্ধ লাশ ফেলে মাথা ছাড়া মরা মানুষ, হেঁটে যাওয়া কালো কুচকুচেওয়ালা লোক সেজে, যার দাঁতগুলো ছাড়া আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। এরকম আরো বিভিন্ন রূপে তারা আমার সামনে আসছিল। তবে আমার ভাগ্যের সহায় যে তারা কেউ আমার 10 হাতের ভিতরে প্রবেশ করতে পারছিল না। দূর থেকে দাপাদাপি লাফালাফি শুরু করেছিল। বাড়ির খুব নিকটে আসতেই জমির চাচার বাড়ির গেটের কোনো এক কোণে কোনো এক মহিলা আর মোড়া সাদা কাপড়ের ঘোমটা দিয়ে খুব মিহি চিনচিন গলায় বিশ্রীভাবে কান্নার রোল পেতেছে। কান্নাটা আমার সহ্যই হচ্ছিল না। আমি কোনো দিন এত মিহি চিনচিন কণ্ঠের গলা কখনো শুনিনি। তবে এটা সত্যি যে সেই কান্নাটা দুঃখ আর কষ্টে ভরা। আমি যতই সেই কান্না থেকে দূরে সরে যাচ্ছিলাম, সেই কান্নার আওয়াজ ততই বেশি বেশি জোরে আমার কানে আসছিল ভেসে। সেই কান্নার আওয়াজ এখনো আমার কানে বাজে। মাঝে মধ্যেই সেই কান্নার আওয়াজ আমার মনকে উৎকেন্দ্রিত করে চলে। আমি সেই কণ্ঠের ভয়ে এখনো ততষ্ট হয়ে উঠি। বাড়ি পৌঁছাতে আর 2 মিনিট বাকি। হঠাৎ দেখি প্রায় 1000 লোকের মতো অবয়ব আমাকে ডেকে ডেকে বলছে, আব্বাস, তুই ওই ডালটার জন্য বড় বাঁচা বেঁচে গেলি। তারপর বাড়ি পৌঁছে বিষয়টা জানাজানি হলে সবাই কান্নায় ভেঙে পড়ে। কাদের ভাই মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসে। ইমাম সাহেব বলেন, তোমার পেছনে কিছু বদ জিন আসর করেছে। এদের বোতলবন্দি না করলে এর সমাধান হবে না। বুধবারে আমি তাদের বন্দি করে দেব। অবশেষে বুধবারে সকল কার্যক্রম সম্পন্ন করে দেন। এরপর থেকে আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। প্রিয় লিসেনার, এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এরপরে এপিসোডটি শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এপিসোড। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।